হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে ইন্ডিয়ান ইকোনমির মনিটারি পলিসি অর্থাৎ যেখানে শেয়ার, এসএলআর, রেপো রেট, ব্যাংক রেট এই সমস্ত বিষয় রয়েছে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এবং ভিডিও শেষে তোমাদের জন্য থাকছে একটা বিশেষ ট্রিক্স, যেটা কিন্তু একবার করে নিলে তোমরা কখনোই আর শেয়ার, এসএলআর, ব্যাংক রেট, রেপো রেট এই সমস্ত বিষয় সম্বন্ধে যে কোনো প্রশ্নের কিন্তু উত্তর তোমরা সহজেই সঠিকভাবে করতে এবং মনে রাখতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। মনিটারি পলিসি। প্রথমত, মনিটারি পলিসি কি? মনিটারি পলিসি হলো সেই পলিসি যেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে থাকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি কমিটি রয়েছে, মনিটারি পলিসি কমিটি। সেই কমিটি প্রত্যেক 2 মাস অন্তর ঠিক করে মনিটারি পলিসি কি হবে সেটা। তো মনিটারি পলিসি কেন করা হয়? এর কারণ হলো মুদ্রাস্ফীতি এবং মন্দা এই দুটি জিনিসকে নিয়ন্ত্রণ করা। মুদ্রাস্ফীতির সময় বাজার থেকে টাকা তুলে নিয়ে টাকার যোগান বেশি হয়ে গেলে মুদ্রাস্ফীতি হয়, সেই সময় টাকা তুলে নেওয়া, এবং মন্দার সময় বাজারে টাকার যোগান দেয়া, এই দুটো জিনিস করে থাকে মনিটারি পলিসির মাধ্যমে। এবার মনিটারি পলিসি টুলগুলো কী 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 পদ্ধতি ইউজ করে আরবিআই মনিটারি পলিসি করে থাকে সেটা দেখে নেব। ইনস্ট্রুমেন্ট মনিটারি পলিসির একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, আর একটা সিলেক্টিভ কন্ট্রোল ক্রেডিট বলা হয়, অথবা এটাকে কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল পলিসিও বলা হয়। একটা সংখ্যাগত আর একটা গুণগত। সংখ্যাগত বলতে এখানে পলিসি রেট বোঝায়। বিভিন্ন পার্সেন্টেজ ঠিক করা হয়, কোন পার্সেন্টে কত শতাংশে লোন দেওয়া হবে, লোনের টাকা সুদ নেওয়া হবে, সেটা কোয়ান্টিটেটিভ পদ্ধতিতে ঠিক হয়। আর কোয়ালিটেটিভ পদ্ধতিগুলো বিভিন্ন ধরনের পদ্ধতি নেওয়া হয়ে থাকে, পার্সেন্টেজ নয়, সেগুলো পরে আলোচনা করা হবে। তো কোয়ান্টিটেটিভ যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে কী কী জিনিস রয়েছে? মূলত রিজার্ভ রেশিও রয়েছে। রিজার্ভ রেশিওর মধ্যে আমরা জানি সিআরআর, এসএলআর এবং ওপেন মার্কেট অপারেশন, আর রয়েছে পলিসি রেট। পলিসি রেটের মধ্যে আবার 4টে অংশ রয়েছে। তো ওপেন মার্কেট অপারেশনটা আগে বলে নিই। তো এই ওপেন মার্কেট অপারেশনের ক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে আরবিআই একটা সিকিউরিটি পেপার ইস্যু করে গভর্নমেন্টের হয়ে গ্যারেন্টার জিসেক বা গভর্নমেন্ট সিকিউরিটি ইস্যু করে, যার দাম একটা নির্দিষ্ট পরিমাণ হয়। এই পেপারটার দাম ধরে নেওয়া যাক 1000 টাকা। এটা মার্কেটে ইস্যু করলে সেটা যে কোনো ব্যক্তি কিনে নিতে পারে, অথবা যে কোনো কমার্শিয়াল ব্যাঙ্কও এটা কিনতে পারে। তো এটা মুদ্রাস্ফীতির সময় আরবিআই ইস্যু করে। তাতে করে কি হয়, 1000 টাকা দিয়ে যখন ব্যক্তি বা ব্যাংক এটা কিনে নেয়, তখন সেই টাকাটা কিন্তু আরবিআইয়ের কাছে চলে এলো, অর্থাৎ বাজার থেকে আরবিআই কিন্তু টাকা তুলে নিল মুদ্রাস্ফীতির সময়। আবার বাজারে টাকা ছেড়ে দেয় কখন? যখন মন্দা দেখতে পাওয়া যায়, তখন কিন্তু এই জিসেকটা আরবিআই আবার কিনে নেয়। আরবিআই এটা কিনে নিল, তখন কি হলো, আরবিআই এটা একটু বেশি দামে কিনলো। তাতে করে ধরা যাক 1100 টাকা এটা কিনলো, তখন মার্কেটে কিন্তু টাকার যোগানটা চলে এলো আবার, যেটা মন্দা সাথে লড়ার জন্য প্রয়োজন, বাজারের টাকার যোগান বাড়ানো, তখন কিন্তু আরবিআই এটা কিনে নেয়। তো এইভাবে ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে আরবিআই কিন্তু টাকার যোগান নিয়ন্ত্রণ করতে পারে। এরপর আমরা চলে যাব রিজার্ভ রেশিওতে। রিজার্ভ রেশিও এটাকে আবার স্ট্যাচুটরি রিজার্ভ রিকোয়ারমেন্ট বা লিগ্যাল রিজার্ভ রিকোয়ারমেন্টও বলা হয়ে থাকে অনেক সময়। তো বিষয়টা কি একটু দেখে নেব। প্রথমত সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও। এই সিআরআর এবং এসএলআর প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকে কিন্তু মেনটেন করতে হয়। তো সিআরআরটা কি? এটা একটা নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট পার্সেন্টেজ টোটাল ব্যাংকের কাছে যে পরিমাণ ডিপোজিট রয়েছে, ধরে নেওয়া যায় 100 কোটি টোটাল ডিপোজিট কিন্তু ব্যাংকের কাছে রয়েছে, ধরে নেওয়া যাক। সেখান থেকে 4% ধরা যাক আরবিআইয়ের কাছে জমা রাখতে হচ্ছে। তো এই যে 4% জমা রাখতে হচ্ছে, অর্থাৎ 4 কোটি, এইটাকে বলা হচ্ছে সিআরআর। এটা পার্সেন্টেজটা আরবিআই কিন্তু ঠিক করে দেয় বিভিন্ন সময়, যখন যেরকম পরিস্থিতি হয়, মন্দা বা মুদ্রাস্ফীতি, সেই অনুযায়ী কিন্তু এটা
এই পার্সেন্টেজটা ঠিক করে দেয়। সিআরআর কত পরিমাণ রাখতে হবে এটা কিন্তু আরবিআই এর কাছে বাধ্যতামূলক রাখা, এবং এটা রয়েছে আরবিআই অ্যাক্টে। সিআরআর মেনটেন করতে হবে, প্রত্যেকটা ব্যাংকে সিআরআর মেনটেন করতে হবে, এটা কিন্তু রয়েছে আরবিআই অ্যাক্ট এর মধ্যে। তো এই সিআরআর এবং এসএলআর কেন মেনটেন করতে হবে সেটা আসছি। এরপরে রয়েছে এসএলআর বা স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। এই লিকুইডিটি রেশিও ব্যাপারটা বোঝা দরকার। লিকুইডিটি অর্থাৎ লিকুইড ক্যাশ, যেটা আমরা বলি খুব সহজে যেটা গ্রহণযোগ্য সেটার লিকুইডিটি বেশি আছে বলে ধরে নেওয়া, যেমন ধরা হয় ক্যাশ, এটা সকলে খুব সহজে গ্রহণ করতে পারে। আবার গোল্ড বা সোনা, এটাও কিন্তু লিকুইড মানি হিসেবে ধরা হয়। চেক কিন্তু লিকুইড নয়, চেক সহজে গ্রহণযোগ্য নয়, সবাই এটা নাও নিতে পারে। তো যাই হোক, এই লিকুইড মানি এটা প্রত্যেকটা ব্যাংকে তার নিজের কাছে জমা রাখতে হয় লিকুইড মানি হিসেবে। এর নির্দিষ্ট একটা পার্সেন্টেজ থাকে। তো এই যে পার্সেন্টেজটা, এটা বিভিন্ন সময়ে আরবিআই ঠিক করে দেয়, সেটাও বাজারের পরিস্থিতি অনুযায়ী ঠিক হয়। তো এই এসএলআর মেনটেন করতে হবে প্রত্যেকটা ব্যাংকে, এটা কিন্তু রয়েছে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টে। এই তফাৎটুকু মনে রাখতে হবে। সিআরআর মেনটেন করতে হবে, এটা কিন্তু রয়েছে আরবিআই অ্যাক্টে, এবং এসএলআর মেনটেন করতে হবে, এটা রয়েছে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের মধ্যে। তো এই সিআরআর এসএলআর এটা কী ধরনের বিষয়টা হয় মুদ্রাস্ফীতি বা মন্দার ক্ষেত্রে সেটা বোঝা প্রয়োজন। সেটা হচ্ছে যখন মুদ্রাস্ফীতি লক্ষ্য করা যায় তখন কি হয়, ব্যাংক আরবিআই সিআরআর এসএলআর এর পার্সেন্টেজটা বাড়িয়ে দেয়। অর্থাৎ ব্যাংকে বেশি পরিমাণ টাকা কিন্তু জমা রাখতে হয় নিজের কাছে বা আরবিআইয়ের কাছে। তাহলে কি হয়, লোন দেওয়ার কিন্তু পরিমাণটা তাদের কাছে কমে যায়। বাজারে যে লোন দেয় সেই পরিমাণটা কমে গেল। তখন ব্যাংকগুলো কি করবে, তাদের নিজেদের প্রফিটটা ঠিক রাখার জন্য লোনের যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু বাড়িয়ে দেবে, লোনের ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেবে। তাহলে কি হবে, লোনের ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিলে তখন মানুষ কিন্তু আর লোন চট করে নিতে চাইবে না, অর্থাৎ বাজারে টাকার যোগানটা কমে গেল। এটা হয় মুদ্রাস্ফীতির সময়। মন্দার সময় কিন্তু আবার উল্টোটা হয়, সিআরআর এসএলআর কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেওয়া হয়, যেমনটা বর্তমান পরিস্থিতিতে হচ্ছে। মন্দার ক্ষেত্রে কিন্তু সিআরআর এসএলআর এই কোটাটা কমিয়ে দেওয়া হয়, যাতে করে ব্যাংক সস্তায় লোন দিতে পারে এবং বাজারের টাকার পরিমাণটা বেড়ে যায়। এছাড়া আরেকটা গুরুত্ব রয়েছে সিআরআর এসএলআরের ক্ষেত্রে। কি হয়, অনেক সময় বিভিন্ন ভুল খবর প্রচারিত হয়ে যায় যে কোনো ব্যাংক হয়তো বন্ধ হয়ে যাবে বা এই ধরনের কিছু। তখন কি হয়, প্রচুর লোক একসাথে কিন্তু তাদের টাকাটা তুলে নিতে আসে ব্যাংকে। তো এছাড়াও আরও বিভিন্ন ধরনের পরিস্থিতি হতে পারে, যখন মানুষের অতিরিক্ত প্রয়োজন হতে পারে টাকার, তখন কিন্তু টাকা তুলতে আসে। তখন টাকা ব্যাংকের কাছে নাও থাকতে পারে, ব্যাংক হয়তো লোন দিয়ে দিল, অনেক বেশি লোন দিয়ে দিতে পারে, তো তখন টাকা থাকে না। তো এই সমস্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু এই এসএলআর মেনটেন করাটা প্রয়োজন, এবং সেটা লিকুইড ক্যাশ রূপে এই জন্যই রাখা হয়, যেটা সহজে গ্রহণ করতে পারে মানুষ। তো এই যে পরিস্থিতি, হঠাৎ করে ব্যাংকে প্রচুর লোক টাকা তুলতে চলে আসে, এটাকে কিন্তু বলা হয় ব্যাংক রান বলা হয়। তখন কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়। এটা সিআরআর এসএলআরের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য। তো এই হচ্ছে সিআরআর এবং এসএলআর এবং তার গুরুত্বটা। এরপর কিন্তু আমরা চলে আসব পলিসি রেটসের। তো ব্যাংক রেট কি? ব্যাংক রেট হলো কোনো কমার্শিয়াল ব্যাংক যখন আরবিআই এর কাছে দীর্ঘ সময়ের জন্য, লং টার্মের জন্য লোন নেয়, তখন আরবিআই তার উপর যে সুদ বসায় তাকে ব্যাংক রেট বলে। অর্থাৎ ব্যাংক রেট হলো দীর্ঘকালীন লোনের উপর যে সুদ কমার্শিয়াল ব্যাংকে আরবিআইকে দিতে হয়, সেই সুদের হারটাই হলো ব্যাংক রেট। মনে রাখতে হবে, এটা কিন্তু মনিটারি পলিসির মেন টুলসের মধ্যে পড়ে না। অর্থাৎ মুদ্রাস্ফীতি বা মন্দা নিয়ন্ত্রণের জন্য কিন্তু ব্যাংক রেট খুব একটা কাজে আসে না। এটা প্রয়োজন হয় কোনো পেনাল্টি চার্জ করার জন্য। কোনো কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে কোনো কিছু নিয়মের ভুলভ্রান্তি হলে সেক্ষেত্রে পেনাল্টি চার্জ করা হয় এই ব্যাংক রেটের যে পার্সেন্টেজ তার উপর। এটা মনে রাখতে হবে। এরপর চলে আসবো রেপো রেট। রেপো কথার অর্থ কি? রেপো কথার অর্থ হলো রিপারচেস করা। যদি এক কথায় বলতে হয় তাহলে রেপো রেট হচ্ছে সেই রেট যেটা কমার্শিয়াল ব্যাংক স্বল্প সময়ের জন্য আরবিআইয়ের কাছে সুদ
নেয়, আরবিআইয়ের কাছে যে লোন নেয় তার উপর যে সুদ দিতে হয়, স্বল্পকালীন লোনের উপর যে সুদ, সেটা হলো রেপো রেট। কিন্তু এই রিপারচেজ ব্যাপারটা কি? ব্যাংকের যখন অল্প সময়ের জন্য কিছু টাকা প্রয়োজন হয়, তখন সে আরবিআইয়ের কাছে যায়, তার গভর্নমেন্ট সিকিউরিটি নিয়ে কিছু পরিমাণ গভর্নমেন্ট সিকিউরিটি সে আরবিআইয়ের কাছে বিক্রি করে, এই শর্তে যে কিছুদিন পরে সে কিন্তু আবার এটা রিপারচেস করে নেবে, বেশি টাকায় রিপারচেস করবে। এই যে বেশি টাকা, যত পরিমাণ বেশি টাকা, সেটাই কিন্তু ওই রেপো রেটের পার্সেন্টেজ। ব্যাপারটা কি? ধরা যাক 100 টাকা ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে নিল, তার জি সেকটা গভর্নমেন্ট সিকিউরিটিটা বিক্রি করে 100 টাকা নিল, এই শর্তে যে সে কিছুদিন পর সেটা 109 টাকায় কিনে নেবে, 109 টাকায় কিনে নেবে। অর্থাৎ এখানে রেপো রেট হলো 9%। এই যে রেপো রেট, এর পার্সেন্টেজটা কিন্তু আরবিআই ঠিক করে, তার বাই মান্থলি যে মনিটারি পলিসি, সেই মনিটারি পলিসিতেই কিন্তু ঠিক করে দেয় এই রেপো রেটের রিপারচেজ রেটের পার্সেন্টেজ কত হবে সেটা। এবার দেখব রিভার্স রেপো রেট, অর্থাৎ রেপো রেটের বিপরীত। এখানে কি হয়? আরবিআই তার জিসেক বা গভর্নমেন্ট সিকিউরিটি ব্যাংকের কাছে বিক্রি করে এবং পরে সেটা কিন্তু বেশি অর্থ দিয়ে আবার ব্যাংকের কাছ থেকে কিনে নেয়। তো এই বিষয়টা হচ্ছে রেপো রেটের উল্টো, তাই একে রিভার্স রেপো রেট বলে। এবং মনে রাখতে হবে, রিভার্স রেপো রেট কিন্তু, রিভার্স রেপো রেটের যে পার্সেন্টেজ, সেটা কিন্তু সবসময় 0.25% কম হয় রেপো রেটের থেকে। এখানে আরও কয়েকটা বিষয় মনে রাখা প্রয়োজনীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে রেপো এবং রিভার্স রেপো, এই দুটোকে একসাথে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি বলা হয়। এবং এই যে কেনা বেচার পদ্ধতি, এটা হয় অনলাইনে ই কুবের প্ল্যাটফর্ম, আরবিআইয়ের যে ই কুবের প্ল্যাটফর্ম রয়েছে সেটা হয়, তার মধ্য দিয়ে হয়। এবং এই বিষয়টাকে বলে উইন্ডো অপারেশন, উইন্ডো অপারেশন বলা হয় এই বিষয়টাকে। এরপর মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। এই মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি কিন্তু তুলনামূলক নতুন একটি ধারণা, এটা 2011 সালে কিন্তু এসেছে। রেপো রেট এবং রিভার্স রেপো রেট এটা কিন্তু 2000 সালের থেকে চলছে। নরসিংহন 2 যে কমিটি ছিল, তার রিকমেন্ডেশনের ভিত্তিতে রেপো এবং রিভার্স রেপো কিন্তু শুরু হয়। এবং 2011 সালে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি শুরু হয়। এক্ষেত্রে কিন্তু একটু এমার্জেন্সি সিচুয়েশানে হ্যান্ডেল করার জন্য এই এমএসএফটা শুরু হয়েছিল। সেটা কি? যদি কোনো ব্যাংকের কাছে এক্সট্রা গভর্নমেন্ট সিকিউরিটি পারচেস করা না থাকে এবং বাকি যে টাকা যে ব্যাংকের কাছে আছে সেটা লোনের জন্য দিয়ে দিল, সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে ব্যাংকের কাছে কিন্তু হাতে কোনো টাকা নেই, তখন কি হয়? আরবিআই ব্যাংকে তার এসএলআর কোটা, এসএলআর যে কোটা, সেটা ধরা যাক 18% এসএলআর কোটা, সেই কোটা থেকে কিছু পরিমাণ গভর্নমেন্ট সিকিউরিটি নিয়ে আরবিআই এর কাছে বিক্রি করতে পারে, আরবিআইয়ের কাছে বিক্রি করতে পারে ব্যাংক, পরে আবার সেটা বেশি দামে কিনে নেবে, অর্থাৎ অনেকটা রেপো রেটের মতোই। কিন্তু এই বিষয়টা একটু আলাদা, যেহেতু এটা এসএলআর কোটা, এসএলআর কোটায় যে গভর্নমেন্ট সিকিউরিটি থাকে, সেই গভর্নমেন্ট সিকিউরিটিটা কিন্তু, কারণ এসএলআর আমরা জানি সাধারণত কিন্তু কোনো কাজে লাগে না, হঠাৎ ব্যাংক রান সৃষ্টি না হলে এসএলআর কাজে লাগে না। তো সেই এসএলআর কোটা থেকে কিছু পরিমাণ অর্থ এমএসএফের জন্য কিন্তু সে আরবিআইয়ের কাছে বিক্রি করে এবং পরে আবার রিপারচেস করে নেয়। তো এটাকেই বলা হয় মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। এরপর কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল, অর্থাৎ গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। এখানে কি হয়? অনেক সময় আরবিআই কোয়ান্টিটেটিভ যে টুলগুলো সেগুলো ইউজ করে, কিন্তু তার সাথে সাথে ব্যাংক তাদের ইন্টারেস্টের যে রেট সেটা কিন্তু চেঞ্জ করে না। অনেক সময় দেখা যায় ব্যাংক কিন্তু চেঞ্জ করে না, তখন কি হয়? মনিটারি পলিসি কিন্তু কাজ করে না। সেই জন্য এই কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল তখন ইউজ করা হয়। এক্ষেত্রে ব্যাংক কী করে থাকে? যেমন এই ডিফারেন্সিয়াল রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ লোন কতটা দেওয়া হবে এবং কোন লোনে কত পার্সেন্ট ইন্টারেস্ট হবে সেটা আরবিআই ঠিক করে দেয়। বিভিন্ন ধরনের লোন, বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের লোন দেওয়া হতে পারে। যেমন ধরা যাক কৃষকদের লোন দেওয়া হলো, সেক্ষেত্রে তাদের ইন্টারেস্ট রেট কত হবে। আবার বিজনেসম্যানদের লোন দেওয়া হলো, সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট কত হবে, সেটা যখন আরবিআই ঠিক করে দেয় সেটাকে বলা হচ্ছে
ডিফারেন্সিয়াল রেট অফ ইন্টারেস্ট। এটা করার কারণ হচ্ছে, ধরা যাক কৃষি ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, কৃষকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, তাদের কিন্তু স্বল্প রেটে স্বল্প সুদের হারে লোন দেওয়ার জন্য প্রয়োজন হয়, তখন এই ডিফারেন্সিয়াল রেট অফ ইন্টারেস্টটা কিন্তু প্রয়োজন হয়। এরপর হচ্ছে মরাল সুয়েশন। এক্ষেত্রে কী হয়, আরবিআই বা সেন্ট্রাল ব্যাংক অন্য যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে তাদেরকে নতুন ব্রাঞ্চ খোলা, বিভিন্ন রকম তাদের যে পলিসি, সেন্ট্রাল ব্যাংকের যে পলিসি সেই অনুযায়ী চলা, এ ধরনের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে বা অনুরোধ করে থাকে। এইটাকে বলা হয় মরাল সুয়েশন, যাতে করে মনিটারি পলিসিটা ঠিকঠাক চলে, আরবিআই সেন্ট্রাল ব্যাংকের সাথে ওই ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকগুলো ঠিকঠাক পলিসি রেট নিয়ে থাকে, সেই জন্য অনুরোধ করা, এই বিষয়টা হচ্ছে মরাল সুয়েশন। ডিরেক্ট অ্যাকশন কিন্তু মরাল সুয়েশনের থেকে একটু উল্টো ব্যাপারটা। মরাল সুয়েশনে যেমন অনুরোধ করা হয়, এক্ষেত্রে কিন্তু শাস্তি প্রদানের ব্যবস্থা করা হয়, বিভিন্ন প্রেশার ক্রিয়েট করা হয়, বিভিন্ন যে অ্যাক্টগুলো রয়েছে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, এর মাধ্যমে কিন্তু প্রেশার ক্রিয়েট করা হয়, যাতে করে সেন্ট্রাল ব্যাংকের যে পলিসি তার সাথে সাথে কমার্শিয়াল ব্যাংকগুলো চলতে পারে। তো এই ধরনের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বাজারে মুদ্রাস্ফীতি এবং মন্দা কিন্তু নিয়ন্ত্রণ করে আরবিআই। এবার আলোচনা করব এই অধ্যায়ের জন্য আমার বানানো একটি ট্রিক্স নিয়ে। অনেক সময় কি হয়, এগুলো বারবার পড়া সত্ত্বেও আমরা পরীক্ষার সময় সঠিক উত্তরটা করে আসতে পারি না। তো মনে রাখার জন্য, আর বাবু লং টার্মে ধার দিলে ব্যাংক রেট, শর্ট টার্মে যদি দেয় তাকে বলে রেপো রেট। আর বাবু অর্থাৎ রিজার্ভ ব্যাংক যখন লং টার্মে লোন দিচ্ছে তখন বলা হচ্ছে সেটা ব্যাংক রেট, শর্ট টার্মে যখন সেটা হচ্ছে রেপো রেট। কিছু টাকা বেশি হলে আর এর কাছে জমা রাখো, অর্থাৎ রিজার্ভ ব্যাংকের কাছে, তাতে আর সুদ দিলে সেটা হয় রিভার্স রেপো। ক্যাশ টাকা সোনা দানা রাখো তুলে এসএলআর রূপে, এই অনুপাত সবসময় 40%-এর কম থাকে। এসএলআর যে আইন রয়েছে তাতে কিন্তু রয়েছে এটা কখনোই 40%-এর উপর যাবে না। তো এই ক্যাশ টাকা সোনা, এই যে লিকুইড মানি, সেটা এসএলআর রূপে জমা রাখতে হয়। কিছু টাকা শিবাবু সিআরআর জমা দিতে বাধ্য হয়, শিবাবু অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক সিআরআর জমা দিতে বাধ্য হয়। এই টাকা কখনোই 3 থেকে 15%-এর বেশি নয়। এটাও কিন্তু সিআরআরের নিয়মের মধ্যে পড়ছে, 3 থেকে 15%-এর মধ্যে কিন্তু সিআরআরটা থাকে। তো এই যে ছোট ছড়াটা রয়েছে, এটা মনে রাখলে কিন্তু সিআরআর, এসএলআর, ব্যাংক রেট, রিভার্স রেপো রেট, এগুলো কিন্তু গণ্ডগোল হবে না। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং এই ধরনের আরও ট্রিক্সের জন্য তোমরা কিন্তু স্মার্ট লার্নিং গ্রুপে জয়েন করতে পারো বিভিন্ন বিষয়ের বিভিন্ন ট্রিক্সের জন্য। তো তার জন্য ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। তো তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। নমস্কার, ধন্যবাদ।